আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হলো এনএসআই জুনিয়র ফিল্ড অফিসার পরীক্ষা হয়ে যাওয়া 24 তারিখে এনএসআই জুনিয়র ফিল্ড অফিসারের যে পরীক্ষা হয়েছে সেইটার ম্যাথ অংশটা সলভ করব আমরা। সো আমরা একটা প্রশ্ন দিয়ে যাই। আমার কাছে যে প্রশ্নটা ছিল এটার প্রশ্ন নাম্বার অ্যাকচুয়ালি 42 যে সেটে ছিল। প্রথম ম্যাথটা ছিল 42 নাম্বার কোশ্চেন। এক ডিম বিক্রেতা প্রশ্ন না লিখতে পারলে ভালো হতো, কিন্তু লিখতে তো হবেই, অনেকের কাছে তো কোশ্চেন থাকবে না। প্রতিটি ডিম 8 টাকা দরে 1200টি ডিম ক্রয় করে 3 ভাগের 1 অংশ ডিম পচে গেল। প্রশ্ন হলো অবশিষ্ট প্রতিটি ডিম কি দরে বিক্রয় করলে বিক্রেতার কোনো লাভ বা ক্ষতি হবে না। কি দরে বিক্রয় করলে কোনো, ওই পুরা কথা লিখতেছি না, কোনো লাভ বা ক্ষতি হবে না। এর মানে তাহলে আমাকে দেখতে হবে সে যে প্রতিটা ডিম কিনছিল কত করে, 8 টাকা করে 1200 ডিম। তাহলে 8 টাকা করে যদি 1200 ডিম সে কিনে, তাহলে 1200 ডিমের ক্রয় মূল্য কত ছিল অ্যাকচুয়ালি? সো 1200 ডিমের ক্রয় মূল্য হবে 1200 গুণ 8, তাহলে 8 12 96, 9600 টাকা ছিল। এর মানে এই 9600 টাকাই তো যদি সে বিক্রি করে পায়, তাহলে তো আর কোনো লাভ ক্ষতি হলো না তার। ওকে, কিন্তু প্রবলেম হলো 3 ভাগের 1 অংশ ডিম তো পচে গেল। তাহলে পচে গেল কতগুলা? পচে গেল 1200-র 3 ভাগের 1। তাহলে 1200-র 3 ভাগের 1 মানে কত? 400। তাহলে 400 ডিম পচে গেল। তাহলে বাকি আছে কত? অবশিষ্ট আছে কতগুলা? অবশিষ্ট আছে হলো 800 ডিম। এই 800 ডিম তার বিক্রি করতে হবে কত টাকা? 9600 টাকা। তাহলে প্রতিটা ডিমের দাম কি হবে? একটি ডিমের দাম তাহলে কি হবে? 800 দিয়ে ওইটারে ভাগ করলেই তো হবে 9600-রে। তাহলে এটা কাটা যাবে, 8 12 96। তাহলে হলো 12 টাকা করে প্রতিটা ডিম তাকে 12 টাকা করে বিক্রি করতে হবে। 12 টাকা করে যদি বিক্রি করে, তাহলে 800 ডিম 8 12 96, তাহলে 9600 টাকা পেয়ে যাবে। সো 9600 টাকা যদি সে বিক্রি করতে পারে, তাহলে কারণ ওই 1200 ডিম 8 টাকা করে কিনে নিয়ে এসেছিল, 9600 টাকা লাগছিল, তার কিন্তু কোনো লাভ বা ক্ষতি হলো না। তো এটা জাস্ট অ্যাজ ইউজুয়াল ক্যালকুলেশন করলেই হয়। 42 দেখছি আমরা। 43 নম্বর প্রশ্ন। আমার কাছে যে সেটটা আছে সেই অনুযায়ী যাচ্ছি আমি। একটি কারখানায় 5 দিনে, ওই কিক নিয়মের প্রশ্ন, 5 দিনে 2450টি মোটরসাইকেল তৈরি করে 4 সপ্তাহে উক্ত কারখানা কতগুলি মোটরসাইকেল? 4 সপ্তাহে ওই কিছু কথা বাদ দিয়ে লিখতেছি, কতটি মোটরসাইকেল তৈরি করতে পারবে। ভেরি ইজি কোশ্চেন। তৈরি করতে পারবে, ওই কিক নিয়ম জাস্ট। আর এত চিন্তা করা লাগে না তো। 5 দিনেরটা তো আপনার আছেই, তাহলে একদিনেরটা চিন্তা করেন না, তাহলে তো হয়ে যায়। তাহলে একদিনে তৈরি করতে পারে কত? একদিনে তৈরি করতে পারে, এটারে 5 দিয়ে ভাগ করেন, তাহলে তো একদিনেরটা পেয়ে যাবেন। এটা যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কত পাবো? 4 5 20, 5 নং 45, 0, 490টা। কয় সপ্তাহ দরকার আপনার? 4 সপ্তাহ।
তাহলে 4 সপ্তাহ মানে তো হলো 4 7 28 দিন, তাহলে 28 দিনে 490 গুণ 28 এতটি। সো এটা গুণ করলে যে আনসার আসবে সেটাই, এটা হবে 13,700। এটা যদি আপনি গুণ করেন পাবেন হলো 13,720টি, 13,720টা। সো একদম নর্মাল ঐকিক নিয়ম ছাড়াই তো এমনিই বলা যায় 5 দিনেরটা আছে, আপনাকে 28 দিনেরটা হিসাব করতে বলছে, তো 5 দিন থেকে 1 দিনেরটা তো ইজিলি বের করা যায়। আমরা যদি 1 দিনেরটা সহজে বের করতে পারি তাহলে তো এটারে 28 দিয়ে গুণ করে দিলেই তো আনসার হয়ে যায়। 43 দেখলাম। 44 নাম্বার, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল 5 ও 27 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল 5 ও 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 5 ও 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তো নিঃশেষে বিভাজ্য হবে যদি এটা লিখে, তাহলে 3 অঙ্কের এই 5 এবং 7 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় কোন সংখ্যা এটা আগে দেখতে হবে। তাহলে 5 ও 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলো 5 ও 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য কোন সংখ্যা? নিঃশেষে বিভাজ্য এটা মানে হলো 5 ও 7 এর লসাগু। অ্যাকচুয়ালি 5 আর 7 এর লসাগু, 5 7 এর লসাগু কত? 5 7 35। এখন বলছে 3 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা? তাহলে 3 অঙ্কের সংখ্যা তো যে কোনোটা হইতে পারে, কিন্তু সবচেয়ে ছোটটা। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা আছে কত? 100। এটার একদম ওই ল্যাঙ্গুয়েজটা লিখতেছি না। তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 100। এখন আমরা দেখি এই 100কে যদি 100 যদি 35 দিয়ে ভাগ যাইতো তাহলে তো 5 দেও ডিভিজিবল হবে, 7 দেও নিঃশেষে বিভাজ্য হবে। 5 দেও নিঃশেষে বিভাজ্য হবে, 7 দেও নিঃশেষে হবে। দেখি এখন এই যে 35 দিয়ে এটা নিঃশেষে বিভাজ্য হয় কিনা। 35 দিয়ে তো যাবে না, 35 দুগুণে 70, এখানে থাকবে 30। এখন আইডিয়াটা দেখেন, এটা যদি আর 5 হইতো তাহলে তো হয়ে যেত। তাহলে এটার সাথে কত যোগ করা লাগবে? এটা যদি আমরা 5 যোগ করি, দ্যাট মিনস এটা যদি 100 না হইয়া যদি 105 হইতো, এই যে 105 হইতো, তাহলে 105 হইলেই তো কত হইতো? 35 দিয়ে যদি আপনি ভাগ করেন 3 বার দিলেই তো হয়। এই হলো 3 বার দিলেই তো 105 হয়। সো এটার সাথে 5 যোগ করলেই আনসার হয়ে যাবে। এইটা একদমই খুবই সহজ কোশ্চেন, কিন্তু অনেক সময় দেখা যায় এটা আর একটু বড় দেয় আর কি। এই যেমন এটা 5 আর 7 দিছে, ওইখানে এই সংখ্যাগুলো আর একটু বাড়ায় দেয়, দেখা যায় 3টা 4টা সংখ্যা দিয়ে দেয়। 4টা সংখ্যা হলে কিচ্ছু না, জাস্ট ওই লসাগু করে যদি আপনি যান তাহলে আনসার পেয়ে যাবেন। তাহলে এটা হবে 5। 45 নাম্বারটা দেখেন। 45 হলো 8 10 16 14 16 20 উপাত্তগুলোর মধ্যক কোনটি? উপাত্তগুলোর মানে ডাটাগুলোর মধ্যক মানে মাঝেরটা। এখন মাঝেরটা বের করার নিয়ম কি? নিয়ম হলো সংখ্যাগুলিকে আপনি আয়দার বড়র থেকে ছোট বানাবেন অথবা ছোটোর থেকে বড়র দিকে যাবেন। এটা তো মোটামুটি বড় ছোট হয়েই আছে। তাহলে আমরা এরকম দেখি 8 10 14 16 16 20, এই তো হইলো। কটা সংখ্যা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে এইটার বাদ আমার তো মধ্যক দরকার। তাহলে মাঝখানেরটা হইলেই তো হয় এই দুইটার মাঝখানটা। এই দুইটার মাঝখানে কি আছে? 2টা যোগ করে 2টা ভাগ, এত চিন্তা করার দরকার। 2টা যোগ করে 2টা ভাগ করার দরকার নাই। 14 আছে 16 আছে, তাহলে মাঝখানে 15টা বাদ পড়ছে, তাহলে 15 হবে। তো আনসার হবে 15। অথবা আপনাকে এরকম যেতে হবে 14 16 2, এটা 30, 30 যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে পাবেন 15। আর যদি বেজোড় সংখ্যক হতো তাহলে এটা মাঝখানে তো বোঝাই যেত। ওকে, আর এই আপনাকে কিন্তু এইটাই ডেভেলপ করতে হবে। এই টেকনিকটা যদি ডেভেলপ না করতে পারেন তাহলে এই ট্রেডিশনাল ওয়েতে যেতে হবে। এটা বুঝাইতে যাচ্ছে এটা 14 এটা 16, তাহলে মাঝখানে 15টা বাদ পড়ছে, এটা 15 লিখলেই তো হইতো। তাহলে এটার মধ্যক হবে 15। ওকে, 46 হলো একটি 120 ফুট দৈর্ঘ্য, একটি 120 ফুট দৈর্ঘ্য ও 70 ফুট প্রস্থ, 70 ফুট
প্রস্থ বিশিষ্ট আয়তকার ঘরের মেঝেকে বর্গাকার টাইলস দিয়ে সম্পূর্ণ ঢেকে দিতে হবে। সর্বোচ্চ সাইজের বর্গাকার টাইলস বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে সর্বোচ্চ সাইজের বর্গাকার টাইলসের বাহুর দৈর্ঘ্য কত হবে? এর মানে এটার কি ধরেন, তাহলে আপনি আগে এটার ক্ষেত্রফল দেখবেন। এটার ক্ষেত্রফল কত পাবেন? 120 ফুট গুণ 70 ফুট, তাহলে এত বর্গ ফুট। এটা যদি এত বর্গ ফুট হয় তাহলে 7 × 12 84 মানে 8400 বর্গ ফুট। এই 8400 বর্গ ফুটের যদি আপনি বর্গাকার টাইলস দিতে চান তাহলে আগে আপনার টাইলসের মাপটা লাগবে। আপনি টাইলসের মাপটা যদি নিতে পারেন তাহলে ওই টাইলসের মাপ দিয়ে এটারে ভাগ করলে কয়টা টাইলস হবে এইটা পেয়ে দেবে। কিন্তু এখন প্যাচটা সে দিছে কোথায়? সে প্যাচটা দিছে কিন্তু অ্যাকচুয়ালি সে বলছে যে কতগুলা অ্যাকচুয়ালি ওই যে টাইলসের মানে কত সাইজের নিতে পারবে, সর্বোচ্চ কত বড় নিতে পারবে। তাহলে সর্বোচ্চ কত বড় যদি নিতে চাই তাহলে আমার এমন একটা সংখ্যা নেওয়া লাগবে যেটা দিয়ে ওইটারে ভাগ করা যায়। তাহলে এইটা বেটার হলো অপশনটা চেক করা। তাহলে এ নাম্বারে আছে ধরেন 11 ফুট। তাহলে একটা বাহু যদি 11 ফুট হয় তাহলে টাইলসের ক্ষেত্রফলটা কী হবে? 11 ফুট। খেয়াল করেন, টাইলসের ক্ষেত্রফল কিসের? টাইলসের। এটা হলো বাহু। এটা যদি বাহুর দৈর্ঘ্য হয়, বাহুর দৈর্ঘ্য আর টাইলসের ক্ষেত্রফল হলে 121 হবে। এখন দেখি তো এটা 121 দিয়ে কি ভাগ যাবে? 121 দিয়ে নিঃশেষে ভাগ যাবে না, তাহলে এইটা নিতে পারবো না আমি। পরেরটা আছে কত? 10। তাহলে 10 যদি হয় তাহলে হবে 100। হ্যাঁ, এটা 100 দিয়ে তো ভাগ করা যায়। ধরেন টাইলসটা হলো 100 বর্গ ফুটের, 100 স্কোয়ার ফিট। তাহলে 100 স্কোয়ার ফিটের যদি হয় 8400 জন্য 84টা টাইলস নিতে হবে, এইটা বলা যায়। ঠিক আছে, তাহলে আমরা এইটা ধরতে পারি। আর পরের সংখ্যাটা আছে কত? 5। 10-এর চেয়ে ছোটো, এটা নিয়ে মনে, যেহেতু আমার সর্বোচ্চ বলছে। এটা আছে 5, তাহলে এটা নেওয়ার দরকার নাই। পরেরটা আছে কত? ডিতে আছে হলো 15। 15 যদি হয় তাহলে একটা সাইড 15, তাহলে ক্ষেত্রফল হবে 225। 225 যদি হয় 225 দিয়ে তো এটা ভাগ যাবে না, এটা নিঃশেষী বিভাজ্য হবে না 84। তাহলে আনসার হবে 10। এর মানে একটা টাইলসের সাইজ হলো 10 ফুট সাইজের একটা টাইলস নিতে পারবেন আপনি সর্বোচ্চ। এর চেয়ে বড় টাইলস নিলেই ঝামেলা হবে, কারণ কিছু টাইলস কী হবে? অতিরিক্ত থেকে যাবে। কারণ 10 ফুট করে যদি নেন তাহলে 100 বর্গ ফুটের নিলেই তাহলে 8400 না? সো 8484টা টাইলস হয়ে যায়। 47 নম্বর প্রশ্নটা কি? 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটি 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটি কত 7, 11, 21, 23। 7, 11, 21, 23 দ্বারা নিঃশেষী বিভাজ্য। এজ ইউজুয়াল প্রশ্ন। সো এটা আগে এটা লসাগু করেন, ওই যে এগুলি লসাগু করেন। 7, 11, 21, 23 যদি লসাগু করতে চাই তাহলে 7 দিয়ে যায়, 7 থেকে 7, এটা 11 থেকে যাবে 3, 23। ওকে, তাহলে লসাগু কত পাবেন? 7, 11, 3, 23। ওকে, আমি এটা তো সলভ করতেছি দেখে এইভাবে লিখতেছি, আপনার এরকম লেখার দরকার নেই, কিন্তু ডাইরেক্ট গুণ করে যাবেন। তো 7 11 77, 77-এর আগে 3 দিয়ে গুণ করেন, 3 দিয়ে গুণ করে 3 7 21, 21 আর 2 23, তাহলে এটা পাবেন 231। এই 231-এ এখন আবার 23 দিয়ে গুণ করেন। 23 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে পাবো 3, 3 3 9, 6,
2 6 4, তাহলে পাবেন হলো কত 3 1 2 5, সরি 2, এটা পাবেন 3, তাহলে 5313, 5313, 12 13 3, হ্যাঁ 5313। এখন 5313 দিয়ে যদি 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা, 5 অঙ্কের সংখ্যা কিন্তু যে কোনোটাই হইতে পারে। এটা ছোট সময় থেকে এই জিনিসটা কিন্তু আমরা ভালো করে খেয়াল করে আরও অঙ্ক করি নাই। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা মানে 5টা 9, এটা শিখছি, তাড়াতাড়ি বলতাম 5টা 9। আরে 5 অঙ্কের 5 অঙ্কের সংখ্যা তো যে কোনোটা, কিন্তু সবচেয়ে বড় সংখ্যা হলো এটা। এখন এটাতে ভাগ করে দেখবো এটা ভাগ যায় কিনা। যদি এটা নিঃশেষে ভাগ না যায় তাহলে তো বোঝা যাবে। তাহলে 5313 এটা কয়বার যাবে দেখি তো, এটা কি 2বার যায় এর মধ্যে? না 2বার যায় না, একবার দিলেই হয়, একবার। 5313, তাহলে এখান থেকে কত পাবেন? এটা পাবেন 6 8 6 4, ওকে। তারপরে কত যাবে? 9, ওকে। এখন হলো 46,869। এইটাকে যদি আপনি 9 বার দিতে যান, দেখেন 5 নং 45, এটা বেশি হয়ে যাবে, কারণ এখানেতে আছে আরও 300, তাহলে 2700, 45, 47,000-এর দিকে হয়ে যাবে। এর মানে 8 বার দিলেই হবে। 8 বার যদি দেয়, 3 8 24, 8 একে 8 আর 2 10, 3 8 24 4, 5 8 40, 40 আর 2 42, ওকে। তাহলে এটা পাবেন কত? 5 6 5 6 4 4, এর মানে 4465। এখন 4465 এখান থেকে বিয়োগ করলে কিন্তু সংখ্যাটা পেয়ে যাবেন 99999। এই হলো সংখ্যাটা ছিল 4465। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো কত? এদিকে পাবেন 4 3 5 5 9, 9500, 95,534, 95,634 আছে, 95,634, এটা 6 8 6 4, ওকে। আমরা কত দিয়ে গুণ করতেছি? 8 দিয়ে। 3 8 24, 8 একে 8 10, ওকে। 3 8 24, 24 আর 1, ও এই যে এটা ভুল হয়েছে অবশ্য, 24 আর 1 25, 25, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা হবে 3, এটা যদি 3 হয় 4365, 4365 যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো এই। সো এটা অপশনে আছে 95,634। এটা খ নাম্বার বা কোনো একটা, হ্যাঁ খ, বি নাম্বার, বিতে আছে হলো 95,634। অ্যাজ ইউজুয়াল ক্যালকুলেশন করলেই হয়ে যায়, যেহেতু সংখ্যাটা বড়, ভাগ করতে একটু সময় লাগছে। এই 48 নাম্বার। 48 নাম্বারটা কি? একটি বই 120 টাকায় কিনে 100 টাকা বিক্রি করলে, 100 টাকা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো ক্ষতি হবে, তাহলে কি কিনছে? সেই কিনে নিয়ে আসছে 120 টাকা দেয়া, বিক্রি করছে 100 টাকা, তাহলে নিশ্চিত ক্ষতি হয়েছে। তাহলে শতকরা ক্ষতি কত হবে বলেন? শতকরা ক্ষতি, শতকরা ক্ষতি যদি হয় তাহলে 120 টাকায় তার ক্ষতি হইতেছে অ্যাকচুয়ালি 20 টাকা, কারণ 120 টাকার দিয়ে কিনে 100 টাকা বিক্রি করছে। তাহলে 100 টাকায় কত টাকা? তাহলে 100 টাকায় কত? এটা হলো 6, এটা যদি কাটেন 50, এদিকে পাবেন 3, তাহলে এটা হলো 50/3, মানে 16.67, অথবা 16/3/2। অপশনে কীভাবে দেওয়া আছে? দশমিক দিয়ে দেওয়া আছে। সো বি নাম্বারটা হবে আনসার। আমরা 48 দেখছি। 49,
49 নম্বর প্রশ্নটা দেখেন। বললো একটি ঘড়ি 150 টাকা বিক্রয় করায় কমপক্ষে শতকরা 20% টাকা ক্ষতি হয়। 20% টাকা ক্ষতি হয়। এখন প্রশ্ন হলো, এখানে বলতে নিচের কোনটি ঘড়ির ক্রয় মূল্য হতে পারবে না। এই প্রশ্নটা একটা ঝামেলা করছে ওনারা। আইদার এটা এখানে হতে পারবে বলা দরকার ছিল, অথবা ওই অপশনগুলো দিতে ঝামেলা করছে। এটা হতে পারবে, এটা প্রশ্ন হবে এটা হতে পারবে, নিচের কোনটি এটার ক্রয় মূল্য হতে পারবে না, এটা হইতে পারবে না। কারণটা আমি দেখাই দিছি, এই প্রশ্নটা ভুল আছে অ্যাকচুয়ালি। ধরে নিচ্ছি কমপক্ষে শব্দটা বাদ, এটা নাই। যদি আপনাকে বলতো একটা ঘড়ি 150 টাকা বিক্রি করায় শতকরা 20% ক্ষতি হয়, তাহলে ক্ষতি যদি হয় তাহলে ক্রয় মূল্য কত হইতো? আইডিয়াটা আগে দেখেন। যদি কমপক্ষে যেহেতু বলছে, তাহলে আমরা একটা চিন্তা করি, শতকরা 20% ক্ষতি, শতকরা 20% ক্ষতি হওয়া মানে কি? ক্ষতি, এটার মানে হলো বিক্রয় মূল্যটা হবে ক্রয় মূল্যের 80%, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 80%, অথবা ওই অকিক নিয়ম দিয়ে আপনি চিন্তা করতে পারবেন, বলতে পারবেন বিক্রয় মূল্য 80 টাকা যদি হয়, এই যে বিক্রয় মূল্য যদি 80 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য ছিল 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য এখন 150 টাকা, তাহলে ক্রয় মূল্য হবে কত টাকা? তাহলে এইখান থেকে আমরা এটার ক্রয় মূল্য পেয়ে যাব। ক্রয় মূল্য যেহেতু 20% ক্ষতি, 20% যদি ক্ষতিতে বিক্রয় করতো, তাহলে 80 টাকার প্রোডাক্ট, 100 টাকার প্রোডাক্ট 80 টাকা বিক্রি করা লাগবে। তাহলে বিক্রয় যদি 80 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় করছে 150 টাকা, তাহলে ক্রয় হইতো কত টাকা? দেখেন, এটা যদি আমরা হিসাব করতাম, এটা আপনি কত পাবেন? 4, এদিকে পাবেন 5। এখন 4 দেখে এটা ভাগ যায় না তো, তাহলে 4 দিয়ে যেহেতু এটা ভাগ যাচ্ছে না, আমরা একটা কাজ করি, 4, 5, 15, 75 এটা। এখন আপনি এটারে ভাগ করেন, আমি সময় নিয়ে করাইতেছি, এটা কারণটা বোঝানোর জন্য। এটা দেখেন, এখন আমি যদি 4 দিয়ে ভাগ করি, 4 একে 4, থাকবে 3, 5, 35, 4 নং 36 যায় না, 8, 4 8 32, তাহলে পাবেন 3, 0, 4 7 28, 2, 0.0 নেন, 5, 20, এই না ঘটনা। তাহলে 4 দিয়ে যদি আমরা এটা ভাগ করি, 4 একে 4, 3, 5 নিয়ে আসলাম, 4 8 32, 3, 30, 4 7 28, 2, 20, এর মানে 187 টাকা হওয়া লাগবে। খেয়াল করেন, 187.5 টাকার প্রোডাক্ট যখন আপনি 150 টাকা বিক্রি করতেছেন, 150 টাকা যখন আপনি বিক্রি করতেছেন, তাহলে আপনার দেখেন কত টাকা লস হইতেছে এখান থেকে? এই 37.5 টাকা লস হইতেছে। তাহলে এই 37.5কে যদি আপনি 5 দিয়ে গুণ করেন, তাহলে এটা পাবেন তো। এর মানে কি? তাহলে 20% লস। এখন কমপক্ষে যদি 20% লস হয়, তাহলে ক্রয় মূল্যটা যেহেতু বলছে কমপক্ষে 20% ক্ষতি, কমপক্ষে 20% ক্ষতি যদি বলে, তাহলে ক্রয় মূল্যটা অবশ্যই 187.5 টাকার চেয়ে বেশি হওয়া লাগবে। 187.5 টাকার চেয়ে বেশি হইলেই 20%-এর চেয়ে বেশি। কমপক্ষে 20% ক্ষতি মানে কি? তাহলে কমপক্ষে 20%, 21%, 22%, 23%, 24%, এরকম যা কোনোটা হইতে পারে। তাহলে ক্রয় মূল্যটা যত বেশি হইয়া বিক্রয় মূল্যটা যত কম হবে, তাহলে তো ক্ষতির পরিমাণ বাড়বে। সো এই হিসাবে আপনাকে দেখতে হবে এখানে অ্যাকচুয়ালি 127-এর নিচের যে কটা অপশান আছে সবগুলো অপশান বাদ যাবে। তাহলে 127-এর চেয়ে বড় অপশান একটাই আছে, 190। আনসার হওয়া উচিত 190। এই যে এই কথাটা যদি না থাকতো, হতে পারবে, তাহলে আনসার হইতো 190, 190 হইতো। আর এখানে যে অপশনগুলি দিচ্ছে দেখেন, অপশনগুলি দেখে, ঠিক আছে, এটা তো দেখালাম, এটা মুছে দেই। এখানে অপশনগুলি কী কী আছে দেখেন।
তাহলে যদি 20% ক্ষতি হয় তাহলে তো 187.87 টাকা হওয়া লাগে। প্রথম অপশনটা হলো 160, এটা তো হইতেই পারবে না। 160 টাকার প্রোডাক্ট 150 টাকা বিক্রি করলে কমপক্ষে 20% ক্ষতি হবে। মাত্র এটা তো কয় পার্সেন্ট হবে? 6.5% মতো হবে। এই যে এটা এরকম হবে, এই যে 6.25% ক্ষতি হবে, ক্ষতি। তারপরে এটা আছে 170, সেম, এটাও তো 20%-এর দিকে যাবে না। এটা এই যে 11, এটা আমি হিসাব করে দেখছি 11.76% হবে। তারপরেরটা আছে 180 টাকা যদি সে বিক্রয় করে, এটা 20%-এর দিকে যাবে না, এটা হবে এই যে 16.67%। আর বাকি এই যে 190 টাকা যদি সে বিক্রি করতো, এটার ক্ষতি হবে 21.05%। এই যে তাহলে এইটা একটা বিক্রয় মূল্য হইতে পারবে। ডি নাম্বার যে অপশনটা আছে এইটা হতে পারবে, কারণ এই প্রশ্নে হতে পারবে না এই কথাটা লেখা ঠিক হয় নাই। অথবা ওই কমপক্ষের জায়গায় ওনার লেখার দরকার ছিল যে সর্বোচ্চ 20% ক্ষতি হইলে, এইভাবে প্রশ্নটা কারেকশনে আসতে হবে, আদারওয়াইজ এটা আনসার হবে না। কত দেখলাম আমরা? 49 দেখছি। 50 নাম্বার প্রশ্ন। 50 নাম্বারটা হলো একটি যৌগে হাইড্রোজেন, সংক্ষেপে লিখতেছে, হ্যাঁ, শুধু এইচ দিয়ে লিখতেছে, হাইড্রোজেনের পরিমাণ অক্সিজেনের, শুধু ফার্স্ট লেটারগুলো নিতেছি, বাংলা ওইটা লিখতে, অক্সিজেনের পরিমাণের অর্ধেক এবং কার্বনের পরিমাণের 1/3, এবং কার্বনের পরিমাণের 1/3। যৌগটির ভর 180 গ্রাম হলে হাইড্রোজেনের পরিমাণ কত? হাইড্রোজেনের পরিমাণ কত? তাহলে যা সেটা তো সিম্পলি লিখলেই কিন্তু আপনি পারবেন। মূল ব্যাপারটা যেহেতু এইখান থেকে বের করতে চাই, তাহলে আপনার মাথায় থাকতে হবে যে কী করা লাগবে। অ্যাকচুয়ালি 3টা তো, তাহলে রেশিও গেলেই তো আপনি ওইটা পেয়ে যাবেন কত রেশিওতে আছে। হাইড্রোজেনেরটা হলো অক্সিজেনেরটার অর্ধেক, তাহলে আপনি অক্সিজেনটা ধরেন 2, তাহলে হাইড্রোজেনটা পেয়ে যাবেন 1। এই হাইড্রোজেনটা আবার কার্বনের 1/3, তাহলে এটা কার্বনটা এটার 3 গুণ। তাহলে এখন তো ওই যে দেখেন রেশিও পেয়ে গেছি, হাইড্রোজেন অনুপাত অক্সিজেন অনুপাত কার্বন 1:2:3। কারণ কারটা দরকার? হাইড্রোজেনেরটা দরকার। তাহলে তো হাইড্রোজেনটা আপনি পেয়ে যাবেন 180 গুণ, এটা কত? 5, 6, 6/1, 6/1 মানে 30। তাহলে আনসার হবে 30 গ্রাম। মানে মূল ব্যাপারটা হলো প্রশ্নটা ধরতে হয় আর কি, অ্যাকচুয়ালি মানে কোনটা দিয়ে আপনি যাবেন। যেহেতু এখানে 3টা প্রোডাক্ট দেয়া আছে, একটার সাথে আরেকটা রিলেশন আছে, আর টোটালটা দেয়া আছে, তাহলে নিশ্চিত এটা রেশিও ছাড়া আপনি যেতে পারবেন না, অনুপাত ছাড়া বের করতে পারবেন না। 51 নাম্বারটা দেখেন, 3টা ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল। 3টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল 57 হলে তৃতীয় সংখ্যাটা কত? তাহলে তৃতীয় সংখ্যাটি কত? এখানে লিখি, তৃতীয় সংখ্যাটি কত? তাহলে তৃতীয় সংখ্যাটা কত? খুবই মানে একটা মানে চমৎকার কোশ্চেন, কিন্তু এগুলি একদম ম্যাটার অফ সেকেন্ডস কিন্তু। তাহলে 3টা ক্রমিক বিজোড় সংখ্যা যদি 57 হয়, এই 3টা ক্রমিক বিজোড় সংখ্যার গড় আগে আপনি চিন্তা করেন। এটা 57-রে যদি 3 দিয়ে ভাগ করেন তাহলে কত পাবেন? 19 পাবেন। বেজোড় সংখ্যক যদি হয় আর যদি ক্রমিক সংখ্যা হয় তাহলে গড়টা থাকে মাঝখানে। গড়টা যদি মাঝখানে থাকে, আর 3টা তো বেজোড় সংখ্যা, তাহলে এই পাশে আছে 17 আর এই পাশে আছে 21, তাহলে আনসার হবে 21।
তাহলে তিনটা ক্রমিক বেজোড় সংখ্যার গড় যদি এটা হয় তাহলে আনসার, এটা কিন্তু এক্সাম অ্যাপ্রোচে আমি দেখাইলাম, কিন্তু আপনি যদি একদম ট্রেডিশনাল ওয়েতে অঙ্ক করতে যান তাহলে তো আপনি সূত্র দিয়ে যাবেন, তাহলে এরকম লিখবেন, যে এরকম লিখবেন, প্রথমটা যদি হয় পরেরটা হবে n+2, পরেরটা হবে n+4, এই যে এখন সবগুলি যোগ করে 57 পান। এখন এইখান থেকে n এর মান পাইলেই তো পরে ওটার সাথে 4 যোগ করলেই তো আপনি আনসার পেয়ে যাবেন। এই দেখেন 3টা n সমান কত পাবেন, 57, এই থাকলো হলো 1, কারণ এটা 4 আর 2 6 তো, তাহলে এটা 51 পাবেন। তাহলে 3n মানে, তাহলে n মানে কত পাবেন, 3 17 51, এই যে n পেয়ে গেছে, n মানে হলো প্রথমটা, তাহলে এটা যদি হয় 17, তাহলে এটা হবে 19, এটা হবে 21। এভাবেও যেতে পারেন আপনি, কিন্তু মূলত তো ওই সময়ের মধ্যে আনসার করা লাগবে। সময়ের মধ্যে আনসার করার জন্য আপনি টেকনিক যদি না জানেন তাহলে পারবেন না। 51 দেখছি 52, এটা একটা বড় প্রশ্ন, আমি প্রশ্নটিকে স্কিপ করে করে লিখতেছি। একটি ব্যবসায় রহিম, করিম আর সাকিব যথাক্রমে, একটি ব্যবসায় রহিম, করিম ও সাকিব 20,000, 30,000 আর হলো 40,000 টাকা নিয়ে শুরু করে, 40,000 টাকা নিয়ে শুরু করে যথাক্রমে, কিন্তু শুরু করে, তাহলে 40,000 টাকা নিয়ে শুরু করে 3 বছর পর, 3 বছর পর শতকরা 30 টাকা লাভ হয়। 3 বছর পর শতকরা 30 টাকা, শতকরা 30 টাকা পেলে সাকিবের টাকার পরিমাণ কত, এটা বের করতে হবে। সাকিবের টাকার পরিমাণ কত, পরিমাণ কত, তাহলে খুবই সহজ অ্যাকচুয়ালি। তাহলে এটা তো জাস্ট আপনি হিসাব করেন, রহিম, করিম আর হলো সাকিব, এদের কত রেশিওতে গেছে, 20,000, 30,000 আর 40,000, 20,000, 30,000 আর হলো 40,000। তাহলে এটা ইজিলি আমরা লিখতে পারি 2, 3, 4, এটা লেখা যায়, হ্যাঁ 2:3:4 এই অনুপাতে। এখন তার টোটাল লাভ হয়েছে কত টাকা, দেখেন লাভের পার্সেন্টেজটা কত, এখানে আছে 20,000, 30,000, 50,000 আর 40,000, 90,000-এর 30% মানে তো 27,000 টাকা, 27,000 টাকা। এখন এইটা যদি আপনার হিসাব করতে সময় লাগে তাহলে আর মানে পরীক্ষার চান্স পাবেন না। 3 নং 27 না, 30,000 তো, এটা 30%, তো এই 27,000 টাকা এই রেশিওতে ভাগ করে দেন, তাহলে তো সাকিবেরটা পেয়ে যাবেন। তাহলে সাকিবের টাকার পরিমাণ কত পাবেন, এই 27,000-কে ভাগ করবেন কত দিয়ে, 7 আর 3 9, তাহলে 9, তাহলে এটা তো 3 নং 27 4, তাহলে 12,000 টাকা হবে, এটা তো হবে 3,000, তো সাকিবেরটা হবে 12,000 টাকা। এটা তো অঙ্কের ওই লাইন পড়ার আগেই তো অঙ্ক হয়ে যায়। ওকে, 53 নাম্বারটা, 53 নম্বর প্রশ্নটি হলো, একটি সংখ্যা থেকে 40% বিয়োগ করলে 40% বিয়োগ করলে 30 থাকে, 40% বিয়োগ করলে 30 থাকে। এখন প্রশ্ন হলো সংখ্যাটা কত, তাহলে সংখ্যাটি কত, ওকে আইডিয়াটা খেয়াল করেন, আপনি এক্সাম অ্যাপ্রোচটা চিন্তা করেন, ট্রেডিশনালটা বাদ দেন, ধরি সংখ্যাটি x, ওখান থেকে 40% বিয়োগ করা, এটা সমান 30, ওটা বাদ দিই। আচ্ছা 40% যদি বাদ দিয়ে দেন, কোনো একটা জিনিসের 40% বাদ দেওয়া মানে কি 60% থাকে, তাহলে 60% থাকা পার্সেন্ট হিসাবে 60, এটা মানে তো 30, তাহলে ইজিলি আপনি বলতে পারবেন 1% মানে হলো এটার অর্ধেক, 1% মানে হাফ না, তাহলে 100% চিন্তা করেন, 100% মানে হলো 50, তাহলে সংখ্যাটা হবে 50। অথবা যদি আপনি ট্রেডিশনালি করতে চান তাহলে এরকম ধরতে হবে, ধরি সংখ্যাটা x, তাহলে 60, ওই যে এরকম লিখতে হবে, x এর 60% সমান 30, তাহলে x এর 60%, তাহলে x গুণ 60% মানে তো এরকম, এটা
এটা মানে 30। এখন দেখেন আপনি যদি এইদিকে 2 দিয়ে কাটেন, আবার 2 দিয়ে এটা কাটেন 50, তাহলে x/50 সমান 1, তাহলে x = 50। এইভাবে করতে পারেন। দুইটা উপায় দেখাইছি, কিন্তু মূলত শিখতে হবে কিন্তু আপনাকে আইডিয়া নিতে হবে কিন্তু এইখানে যেটা দেখানো আছে, কারণ আদারওয়াইজ কিন্তু আপনি আনসার করতে পারবেন না। টাফ আছে কিন্তু এগুলো, কারণ সময় পাবেন না তো। 53 দেখছি 54 হলো 3 বছর পূর্বে মা ও মেয়ের বয়সের অনুপাত। 3 বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে 27 ও 2 বছর ছিল। 2 বছর ছিল। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? 5 বছর পর তাদের বয়সের অনুপাত কি হবে? অনুপাত কত হবে? ওকে, তাহলে 3 বছর পর যদি হয় কত? 3 বছর আগে ছিল কত? 27। তাহলে মায়ের বয়স 3 বছর আগে ছিল 27, তাহলে বর্তমানে এটার সাথে আরও 3 যোগ করলেই হবে। 5 বছর পরে কি হবে? আরও 5 যোগ করেন, তাহলে তো হয়। ভালো করে খেয়াল করেন, 3 বছর আগে ছিল 27, তাহলে বর্তমানে এটার সাথে 3 যোগ করতে হবে। 5 বছর পরে আরও 5 যোগ করা লাগবে। একইভাবে মেয়েরটা হবে, 3 বছর আগে ছিল 2, বর্তমানে এইটা 5 বছর পরে হবে কত? তাহলে আপনি এদিক থেকে কত পাবেন? 30, 35 অনুপাত 10, এটা মানে 7:2। এগুলো তো অঙ্ক পড়তেই তো আনসার, আমি তো লেখার আগেই তো আনসার হয়ে গেছে। মূল ব্যাপারটা করতে হয় কি, ভালো করে খেয়াল করলেই হয়ে যায়। তারপরে 54, 55 নম্বর। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা? 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? সো 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে? 8টি মৌলিক সংখ্যা। এটা তো হলো যে 1 থেকে প্রতি 10টার হিসাব, আমরা তো জানি এরকম, যে 4 4 2 2 4 3 2 3 2 1, মানে প্রতি 10টার হিসাব। তাহলে প্রতি 10টার যদি এরকম হয়, এটা 4টা 4টা 8টা, তাহলে আনসার হবে 8টি। তাহলে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে অ্যাকচুয়ালি 8টা মৌলিক সংখ্যা আছে। ওকে, 53 নম্বর প্রশ্নটা। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? এটা তো ইজিলি আমাদের মুখস্থ আছে। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা, ওই যে আমরা জানি প্রতি 10টার হিসাব, 4 4 2 2 3 2 2 3 2 1, এটা হলো প্রতি 10টার হিসাব। আর মানে 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে 4টা, এটা হলো 1 থেকে 10 পর্যন্ত 4টা, 11 থেকে 20 পর্যন্ত আছে আরও 4টা, এই হলো টোটাল 8টা। অ্যাকচুয়ালি 8টা সংখ্যা হবে, 8টা মৌলিক সংখ্যা আছে। লিখে দেখাবো? তাহলে 1 থেকে 10 কোনটা হবে? 2, এটা মৌলিক সংখ্যা। 3 5 7, এই হলো প্রথম 10 পর্যন্ত, প্রথম মানে 1 থেকে 10 পর্যন্ত। তাহলে 11 থেকে 20 পর্যন্ত 11 13 17 আর 19, এই হলো টোটাল 8টা সংখ্যা। এই 8টা সংখ্যা হলো মৌলিক। কত দেখছি আমরা? 53 54 55 দেখলাম না? 56 নাম্বারটা দেখি। 56 একটা বীজগণিতটা কি? a কিউব -9 প্লাস
এ প্লাস ওয়ান হোল কিউব রাশিটির একটি উৎপাদক এ মাইনাস ওয়ান এবং অপর উৎপাদকটি কত, এবং অপর একটি উৎপাদক অন্য একটা উৎপাদক কত হবে সেইটা হিসাব করতে। তাহলে আগে এই সমীকরণটা দেখি, আমরা রাশিটা দেখি, প্লাস এ প্লাস ওয়ান হোল কিউব না, এটাকে যদি আমরা ভাঙাই এ কিউব মাইনাস 9 প্লাস এ কিউব প্লাস 3a স্কোয়ার বি মানে তো 1, 3ab স্কোয়ার মানে তো 1 প্লাস বি কিউব মানে বি কিউব যদি 1 একবারে লিখছি, তাহলে এটা কী পাবেন 2a কিউব প্লাস 3a স্কোয়ার প্লাস 3a মাইনাস 8। ওকে, এই রাশিটার একটা উৎপাদক হলো এ মাইনাস 1। তাহলে এটা যদি এ মাইনাস 1 হয়, একটা উৎপাদক যদি এ মাইনাস 1 হয়, আর মানে এটা ফাংশন দিয়ে এ মাইনাস 1 করাই আছে আগে, তাহলে একটা এ মাইনাস 1 এটা আগের থেকেই দেওয়া আছে। সো এইখান থেকে এখন আমরা যদি এটাকে বানাইতে চাই তাহলে আর একটা উৎপাদক ইজিলি পেয়ে যাব। তাহলে এটা পাবো 2a স্কোয়ার, 2a স্কোয়ার হইলেই তো এটা হয় 2a কিউব, এটা ফাংশন দিয়ে করা অ্যাকচুয়ালি, 2a কিউব মাইনাস 2a স্কোয়ার, দেখেন 2a স্কোয়ার নিলাম কিন্তু, তাহলে 2a স্কোয়ার যেহেতু নিছি আমি, তাহলে 2a স্কোয়ার 2a কিউব প্লাস মাইনাসে মাইনাস 2a স্কোয়ার হলো। এখন এখানে আছে তো প্লাস 3a স্কোয়ার, তাহলে আপনাকে প্লাস 5 দেওয়া লাগবে, আদারওয়াইজ তো প্লাস 3 হবে না। সো প্লাস 5a যদি নেই, এ মাইনাস 1 এটা একটা উৎপাদক তো কমন, প্লাসে মাইনাসে মাইনাস 5a, কিন্তু এটা আছে প্লাস 3a, সো আপনার এটা নিতে হবে প্লাস 8a মাইনাস 8। সো এতে 8 যদি কমন নেন এ মাইনাস 1, এই হলো একটা উৎপাদক, তাহলে আরেকটা উৎপাদক এই হলো একটা কমন, আরেকটা তো 2a স্কোয়ার প্লাস 5a প্লাস 8। আনসার হবে 2a স্কোয়ার প্লাস 5a প্লাস 8, এ নাম্বার অপশনে এটা আছে। সো এ নাম্বারটা হবে আনসার। ওটা হলো উৎপাদকের বিশ্লেষণ, তো আমরা বিভিন্নভাবে করতে পারি, মিডিল টার্ম দিয়ে করতে পারি, কমন নিয়ে করি, বা ফাংশন দিয়ে করতে হয়, এটা অ্যাকচুয়ালি ফাংশনের অঙ্ক। আর যেহেতু একটা উৎপাদক সে আগে থেকে দিয়েই রাখছে, সো আমার এটা ফাংশন দিয়ে জিরো বানানো এটা জরুরি না, সহজেই পারা যায়। 57 নাম্বারটা কি? 57 নম্বর প্রশ্নটা লিখতেছি না, যে কোনো কোণে ডিগ্রির পরিমাণ 90 ডিগ্রি হইলে তাকে কি বলে? 57 নম্বরটা, যে কোনো কোণের ডিগ্রির পরিমাণ 90 ডিগ্রি হলে তাকে কি বলে? সমকোণ বলে। ওকে, 58 নাম্বারটা হলো এবিসি সমকোণী ত্রিভুজের বাহু। 58 নাম্বারটা এবিসি সমকোণী ত্রিভুজের, এবিসি সমকোণী ত্রিভুজের বাহু, তিনটি বাহু, সমকোণী ত্রিভুজের তিনটি বাহু এ বি আর সি হলে নিচের কোনটি সত্য? নিচের কোনটি সত্য? তাহলে বাহুগুলার দৈর্ঘ্যের রিলেশন কি? এটা পিথাগোরাস অ্যাকচুয়ালি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার, মানে ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার অতিভুজের স্কোয়ার, এইটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আনসার হবে বি নাম্বারটা, এটা বি নাম্বারে লেখা আছে, এইটা হবে। সমকোণী ত্রিভুজের বাহুর ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটা যদি আপনি চিন্তা করতে পারেন তাহলে তো এটা আনসার হয়ে যায়। ওকে, লাস্টেরটা আছে হলো 59 নম্বর প্রশ্ন, নিচের কোনটা মৌলিক সংখ্যা? নিচের কোনটি মৌলিক সংখ্যা? নিচের কোনটি মৌলিক সংখ্যা কোনটা? এটা তো জাস্ট ছোট সংখ্যা, 1 থেকে 100-র মধ্যে আছে, এগুলো তো মুখস্থই থাকে। এ নাম্বার আছে 91, 91 কি হবে? 91 7 ও 91, সো এটা বাদ, এটা হইতে পারবে না। ওকে, বি নাম্বারটা আছে কি? বি নাম্বার আছে হলো 87। 87 দেখেন তো এটা কি, মানে 87 কি হয় কিনা, কারণ 8 আর 7 15, তো 15 তো 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটা বাদ, এইটাও হবে না। সি নাম্বারটা আছে কি? সি নাম্বার আছে 63, 63 তো 3 দ্বারা বিভাজ্য, সো আনসার ইজ ডি, ডি নাম্বার হলো 59, তাহলে আনসার হবে 59। এই ছিল মোটামুটি ওই এনএসআই জুনিয়র ফিল্ড অফিসারের 24 তারিখ পরীক্ষা হলো, সেই পরীক্ষার প্রশ্নটার
প্রশ্নের ম্যাথ অংশের সমাধান। সো ম্যাথ অংশের ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল রাখতে হয় আপনাকে, ট্রেডিশনাল ওয়েতে তো ম্যাথ আপনাকে করবেনই, সেটা ঠিকই আছে, বাট আপনাকে এক্সাম অ্যাপ্রোচটা শিখতে হবে। ওই এক্সাম অ্যাপ্রোচটা যদি পারেন তাহলে অনেক দ্রুত আনসার করতে পারবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।